হ্যালো। হ্যাঁ স্যার, আজকে আমরা টর্ট অফ প্রথমে যে চ্যাপ্টারটা আছে টর্ট অফ নেগলিজেন্স, যে বিশাল চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার দিয়ে শুরু করি। এটা একটু শর্ট এন্ড নোটস, অ্যাকচুয়ালি অনেক বড় যে নোটস আছে ওই নোট দিয়ে আজকে পড়াবো না, যাতে সময় যাতে আমাদের একটু কম লাগে। তো প্রথমে আসি, হোয়াট ইজ নেগলিজেন্স। নেগলিজেন্স জিনিসটা কি? নেগলিজেন্স ইন ইউকে ইজ আ টর্ট ল দ্যাট অ্যারাইজেস when a person fails to exercise reasonable care, resulting in damage or injury to other. The classic definition comes from the case of Blythe versus Birmingham Water Works Company, where Alderson B defined the negligence as the omission to do something which a reasonable man guided upon which the consideration which ordinarily regulate the conduct of human affairs would do, or doing something which a prudent and reasonable man would not do. মানে রিজনেবল ম্যানের টেস্টে দিয়ে বুঝাইছে নেগলিজেন্স কি করে। নেগলিজেন্স হলো রিজনেবল ম্যান যে ওইসব জায়গায় নেগলিজেন্ট হতো না, যেসব জায়গায় নেগলিজেন্স, এখানে নেগলিজেন্স অ্যারাইজ করে। তো কি এলিমেন্টস কি কি আছে? প্রথম আছে ডিউটি অফ কেয়ার, এরপর আছে ব্রিচ অফ ডিউটি, এন্ড তারপরে হলো কজেশন, তারপরে হলো ড্যামেজ। আচ্ছা, হোয়াট ড্যামেজ ইজ স্যার, রিকভারেবল? জি স্যার। স্যার এই নোটসটা কি আমাদের দেওয়া হয়েছে? না স্যার, তোমাদের বড় নোটস দেওয়া হয়েছে স্যার। ও, এটা শর্ট এন্ড নোট স্যার, আজকের জন্য এটা পড়ানো হতেছে। ওকে। ওকে। স্যার স্যার আচ্ছা, আমি তো এটা পড়ছিলাম, সো আমার হচ্ছে তাহলে বড় বড় নোটসটা লাগবে, কারণ এই জন্য আমি অনেকগুলো কেস পাচ্ছিলাম না। আমি তো তোমাকে এই নোটস পাঠাইনি, পাঠিয়েছি? নো স্যার, আমি যে বই ছিল না আমার, সেই বই থেকে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি বড় নোটসই পাঠাবো স্যার। আগে একটু ওকে এটা শেষ ছোট করে বুঝিয়ে দিয়ে দিই। ওকে। ওকে স্যার। আচ্ছা, তো এখানে কি কি ধরনের ড্যামেজেস আছে? ড্যামেজেস টাইপস অফ ড্যামেজ, একটা হলো পার্সোনাল ইনজুরি, যেখানে ফিজিক্যাল আর সাইকোলজিক্যাল যে ইনজুরি হয়। আর একটা প্রপার্টি ড্যামেজ হয়। প্রপার্টি ড্যামেজ মানে হার্ম টু পার্সোনাল আর রিয়েল প্রপার্টি। এরপর হয় ইকোনমিক লস। পিওর ইকোনমিক লস জেনারেলি ইজ নট রিকভারেবল আনলেস ইট অ্যারাইজেস ফ্রম আ নেগলিজেন্ট মিসস্টেটমেন্ট অর কনসিকুয়েন্সিয়াল পার্সোনাল ইনজুরি অর প্রপার্টি ড্যামেজ। ইকোনমিক লস যে জিনিসটা হলো, পিওর ইকোনমিক লস কোথায়? যেখানে লস অফ এনজয়মেন্ট অফ লাইফ হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা হয় না, বাট এটা লামসাম ধরে দিয়ে দেওয়া হয়। তো এগুলোর মধ্যে কি কি কেস আছে? ডনেগি ভার্সেস স্টিভেনসন আছে, স্পার্টান স্টিল আছে। হ্যাঁ, এরপর আসি, ওয়েন ডাজ আ ডিউটি অফ কেয়ার অ্যারাইজ। ডিউটি অফ কেয়ার অ্যারাইজ অ্যাকচুয়ালি কোথায় করে? হ্যাঁ, ডিউটি অফ কেয়ার অ্যারাইজ করে, ওয়ান মাস্ট মেক এ রিজনেবল কেয়ার টু অ্যাভয়েড অ্যাক্টস অর অমিশন উইচ ক্যান ফোর্সিবলি ইনজিওর দেয়ার নেইবার্স। আমি নেইবার ইন লর কিন্তু ডেফিনেশন দিয়েছিলাম, এনিওয়ান হু ইজ অ্যাফেক্টেড বাই ইওর অ্যাকশন ইজ কল্ড নেইবার ইন ল। হ্যাঁ, a person who is closely and directly affected by their actions. So everyone owes a duty of care, reasonable care towards their neighbor in law. এটা কিভাবে ডিটারমাইন করে? এটাকে আমরা থ্রি স্টেজ বা ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ বা থ্রি স্টেজ টেস্ট যেটাকে বলি, ক্যাপরো ভার্সেস ডিকম্যান। এখানে কেসটা কি হয়? ফোর্সিবিলিটি। প্রথম কথা হলো যে হার্ম যেটা হয়েছে, ওয়াজ ইট ফোর্সিবল অর নট? যে হার্মটা হয়েছে এটা ফোর্সেবল ছিল কিনা, মানে নেগলিজেন্সের কারণে এটা ফোর্সেবল হার্ম ছিল কিনা। এখন যদি কেউ অপারেশন করতে গিয়ে কেউ নেগলিজেন্ট থাকে, তার মানে কি ওইখানে কি হার্মটা ফোর্সেবল না? বুঝতে পেরেছো? তারপরে সেকেন্ড কথা আসে প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে রিলেশনশিপটা কি, যে তুমি যে এফেক্ট হচ্ছে তোমার সাথে, বা তুমি যে সেকেন্ডারি ভিকটিম হও, সেকেন্ডারি ভিকটিম হয়, তোমার রিলেশনশিপটা কি। ওই যে এক্সাম্পল দিচ্ছিলাম না, যে তোমরা ধরো তোমার ছোট ভাই বা বড় ভাই ফুটবল খেলা দেখতে গেছে, সেই জায়গায় অরাজকতা হয়েছে, গন্ডগোল হয়েছে, মারপিট হচ্ছে, ভাঙচুর হয়েছে। এখন আমিও দেখছি, তুমিও দেখছো, বাট তোমাকে দেওয়া হয় বিকজ ইউ আর প্রক্সিমেট রিলেশনশিপ বিটুইন দ্য পার্টিজ। থার্ড, এইখানে যে ডিপেন্ডেন্টের উপরে দায়িত্ব যে চাপিয়ে দেওয়া হলো, যে এখানে ডিউটি অফ কেয়ার আছে, এই দায়িত্বের মধ্যে জিজ্ঞেস করা হতেছে এটা ফেয়ার, জাস্ট, রিজনেবল কিনা টু ইম্পোজ দ্যাট ডিউটি। ক্লিয়ার স্যার? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এরপর আসি নেগলিজেন্ট মিসস্টেটমেন্ট। নেগলিজেন্ট মিসস্টেটমেন্ট বলতে কি বুঝতেছি? নেগলিজেন্ট মিসস্টেটমেন্ট হলো যেখানে তোমার কাছে কেউ অ্যাডভাইস দিতে আসছে, বা তোমার অ্যাডভাইসের উপর বা তোমার ওপিনিয়নের উপর বা তোমার স্টেটমেন্টের উপর কেউ যদি কোনো ডিপেন্ড করতেছে, আর তুমি এটা নেগলিজেন্ট স্টেটমেন্ট দিয়ে দিলা, সেই স্টেটমেন্টের কারণে তার ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, প্লাস তার সাথে তোমার ফাইডিউশিয়ারি বা স্পেশাল রিলেশনশিপ ছিল। ফাইডিউশিয়ারি রিলেশনশিপ যেমন তোমার সাথে তোমাদের সাথে আমার ফাইডিউশিয়ারি রিলেশনশিপ আছে। ফাইডিউশিয়ারি রিলেশনশিপ মানে কি? রিলেশনশিপ হুইচ ইনভলভস মানি, তাই না? তো ওই ধরনের রিলেশনশিপ থাকার মধ্যে তুমি যদি কোনো মিসস্টেটমেন্ট করে দাও, তার জন্য তার কোনো যদি ক্ষতি হয়, ওটাও কিন্তু নেগলিজেন্সের আন্ডারে পড়বে। এরপর আসি সাইকোলজিক্যাল ইনজুরি। সাইকোলজিক্যাল ইনজুরি তখন অনেক তখন বলেছিলাম সাইকোলজিক্যাল ইনজুরি বলতে কি বুঝি, যেটা সাইকোলজিক্যালি তোমাকে এফেক্ট করবে।
যেমন অ্যালকক কেসটা দেখি, রিলেটিভস অফ দ্য ভিকটিমস অফ দ্য হিলবোরো ডিজাস্টার ক্লেম ফর সাইকিয়াট্রিক ইনজুরি, দ্য কোর্ট established the criteria for claiming psychiatric injury including proximity to the event or immediate aftermath or a close tie of the love and affection with the primary victim। যে প্রাইমারি ভিক্টিমের সাথে তোমার লাভ এন্ড অ্যাফেকশন রিলেশনশিপ আছে নাকি বা কোনো লিংক আছে কিনা, প্রক্সিমিটি দেখবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ব্রিচ অফ ডিউটি? ব্রিচ অফ ডিউটি এখানে বোঝানো কি আছে, যে যেখানে ডিউটি আছে ডিউটিটা ব্রিচ করা হয়েছে, ব্লাইথ ভার্সেস বার্মিংহাম কেসের মধ্যে বলা হয়েছিল। আচ্ছা, এরপরে যাই, ব্রিচ অফ ডিউটির মধ্যে কি কি দেখায়? প্রথমে সিরিয়াসনেস অফ দ্য হার্ম দেখা হয়, তারপরে কস্ট অফ প্রিকশনস দেখা হয় যে অ্যাকচুয়ালি কোনো প্রিকশনস নেওয়া হয়েছে কিনা, তারপরে ইউটিলিটি অফ বেনিফিটস অফ দ্য কন্ডাক্ট শুড বি ওয়েড এগেইনস্ট দ্য রিস্ক, যে রিস্ক কোন দিকে আছে, কার উপরে রিস্কটা বেশি ফ্যাক্টর করে। যেমন আমরা ব্লাইথ যে রিজনেবল ম্যান কেসের মধ্যে রিস্ক ফ্যাক্টর চেক করছি না বারে বারে অ্যান্সার গুলোর মধ্যে, রিস্ক ফ্যাক্টর কি দেখছি, ও যদি ট্রেইনড হতো তাহলে রিস্ক ফ্যাক্টর কতখানি হতো, আনট্রেইন দেখে রিস্ক ফ্যাক্টর কতখানি বেড়ে গেছে, তাই না? ওই যে রিমেম্বার দ্য কেস যেখানে হেয়ার ড্রেসার, আনট্রেন হেয়ার ড্রেসার, যার কারণে সে লেবেল টেবিল কিছু পরে নাই, মডেলের চুল টুল সব পরে গেছে, তাই Yes, না? sir. তো এর জন্য কেস হলো বলাম কেস আছে, নেটলশিপ আছে, প্যারিস স্টেপনিং কেস আছে, এগুলো পড়লেও হবে। এরপর আসি, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ কজেশন? কজেশনের সোজা কথা, ক্রিমিনাল লতে যেভাবে বাটফোর্ড টেস্ট দিয়ে প্রশ্ন করা হয়, এখানেও বাটফোর্ড টেস্ট দিয়ে প্রশ্নটাই করা হয়। বাটফোর্ড টেস্টের মধ্যে বাটফোর্ড ইজ অ্যাকশন, বাট ফর দ্য ডিফেন্ডেন্স অ্যাকশন বা বাট ফর দ্য ডিফেন্ডেন্স ব্রিজ ডিড দ্য হার্ম অকার, এই কোশ্চেনটা করা হয়। এটার জন্য কোন কেস ধরা হয়? বার্নেট ভার্সেস চেলসি কেনজিংটন। বাটফোর্ড টেস্টে অলওয়েজ বার্নেট কেসটা তোমরা দেওয়ার চেষ্টা করবা। ওকে স্যার, ঠিক আছে। লিগ্যাল কজেশন এখানে কি আছে? হার্ম মাস্ট বি ডাইরেক্ট কনসিকোয়েন্স অফ দ্য ব্রিচ। রিমোটনেস মানে কি? দ্য ড্যামেজ মাস্ট নট বি টু রিমোট ফ্রম দ্য ব্রিচ। রিমোট কথাটার মানে কি? রিমোট কথার মানে হলো আনলাইকলি, যে রিমোট মাস্ট নট বি আনলাইকলি। যেমন তোমার এক জায়গায় অয়েল স্পিল হয়ে আগুন ধরে গেছে, এখন আগুন যে ধরেছে এটা সমুদ্রের মধ্যে ধরছে, এটা কি স্যার এটা কি এক্সপেক্টেড? No, sir. সমুদ্রের মধ্যে আগুন কিভাবে ধরে, পানির মধ্যে আগুন কিভাবে ধরে? এক্সপেক্ট তাহলে ওই ড্যামেজটা রিমোট হতে পারে, বুঝতে পেরেছো? সো এগুলো কেস ল, কেস ফ্যাক্ট পড়লে, আমি খুব ফাস্ট যাচ্ছি, তোমাদের যদি খুব বেশি সমস্যা হয় আমাকে কিন্তু বলবা। ওকে স্যার? Okay, sir. ওকে স্যার। আচ্ছা, এরপর আসি, হোয়াট ইজ মেন্ট বাই ফোর্সিবিলিটি এন্ড রিমোটনেস? ফোর্সিবিলিটি মানে কি? যে ড্যামেজ মাস্ট বি ফোর্সিবল কনসিকুয়েন্স অফ দ্য ডিফেন্ডেন্স অ্যাকশন, মানে যে কোনো লোক ওই জায়গায় দাঁড়ায় বলতে পারবে যে ওর এই নেগলিজেন্টের কারণে এই অ্যাকশনটাই হইতো। আমি যদি এখন উড়াধুরা গাড়ি চালাই, ধরো ধানমন্ডি 10-এর এতে আমি খুব জোরে উড়াধুরা গাড়ি চালাইতেছি, হ্যাঁ, তো ইজন্ট ইট ফোর্সিবল যে কোন অ্যাক্সিডেন্ট হইতে পারে? ওটা কি উড়াধুরা গাড়ি চালানোর জায়গা? No, না sir. স্যার, বুঝতে পেরেছো? হ্যাঁ, রিমোটনেস এর টেস্টের জন্য, যে ওই যে একটু আগে বললাম রিমোটনেস এর কথা মানে কি, এটার জন্য কেস দিব কি? হিউজ ভার্সেস লর্ড অ্যাডভোকেট। আচ্ছা, এরপরে আসি, হোয়াট ডিফেন্সেস মে বি রেজ? ডিফেন্সেস কি কি উঠাইতে পারে? প্রথম হলো কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স মানে কি? যেখানে ক্লেমেন্ট নিজেই নিজের হার্মের প্রতি কন্ট্রিবিউট করছে, হ্যাঁ। যেমন দেখো, মিস্টার ফ্রুম was injured in a car accident partly due not wearing a seat belt. The court reduces damage by 20% for contributory negligence. যখন কন্ট্রিবিউটরি নেগলিজেন্স দেখে তখন ড্যামেজেস যে টাকা পাওয়ার কথা তার 20% 50% করে কিন্তু কমায় অনেক সময় দেয়, ঠিক আছে। এরপর আসে ভলান্টারি নন ফিট ইনজুরিয়া। ভলান্টারি নন ফিট ইনজুরি কি? দ্য ক্লেমেন্ট ক্যানট রিকভার ড্যামেজেস ইফ দ্য ভলান্টারি অ্যাকসেপ্টেড দ্য রিস্ক। যেমন ধরো আমি এক জায়গায় কাজ করতে গেলাম, বলা হলো যে দেখেন এখানে কাজ করেন না, এখানে আপনি এখানে অনেক আছে, অ্যাসবেস্টস আছে, অনেক রিস্ক আছে, মানে এয়ারটা ভালো না, হ্যাঁ। তাও আমি কাজ করতে গেলাম, কার্বন মনোক্সাইড পয়জনিং হয়ে আমি মারা গেলাম। তো আমাকে মানা করার সত্ত্বেও তো আমি উইলিংলি অ্যাকসেপ্ট করছি না রিস্কটা, তো এই রিস্কের কি দরকার আছে? তো সেই জায়গায় তো আমি নিজেকে নিজে মারছি, তো এটাকে বলে ভলান্টারি নন ফিট ইনজুরিয়া কনসেন্ট বলে। ওকে স্যার? ইয়েস স্যার। আচ্ছা, এরপর হলো একটা টার্ম হলো এক্স তুর্পি কজা। এক্স তুর্পি কজা মানে কোন ইলিগাল কাজ করতে গিয়ে তুমি যদি মারা যাও বা তোমার যদি ইনজুরি কিছু হয়, তখন তুমি নেগলিজেন্সের কিছু চাইতে পারবা না, বুঝতে পারছো? স্যার এগুলো কি ল্যাটিন টার্ম না? জি স্যার, স্যার এগুলো কি মেনশন করতে হবে যদি আসে অবশ্যই মেনশন করতে হবে স্যার। অর জাস্ট ইংলিশ মিনিংটা দেখলেই হবে? ইংলিশ মিনিং দিলে ইংলিশ মিনিং দিলে হয়তো 1 মার্ক পাবা 2 মার্কের জায়গায়, ওকে ওকে বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমরা আসি, এই যে বিভিন্ন কেস লজ আছে, হাউ ড্যামেজেস আর ক্যালকুলেটেড।
হ্যাঁ, ড্যামেজ গুলো ক্যালকুলেট করা কিভাবে হয় স্যার, কেউ একটু পড়ো। How are damages calculated? Compensatory damages. General damages for non-monetary losses such as pain and suffering and loss of amenity. Special damages for monetary losses incurred up to the date of the trial, including medical expenses and lost earnings. Case law and facts. Livingston versus Rayworth, Cole Co. Establish the principle that compensatory damages should restore the claimant to the position they would have been in if the tort had not occurred. Pickett versus British Rail Engineering Ltd. Mr. Pickett, a worker, developed mesothelioma due to exposure to asbestos at work. The court awarded damages for his shortened life expectancy. Calculation of future losses. Multiplicand. Annual loss of earnings. Multiplier. Number of years for which the loss will continue, adjusted for life expectancy and other contingencies. Case law and facts. Cookson versus Knowles. Mrs. Knowles claimed damages for the death of her secretary. Sir, স্যার হ্যাঁ পড়ো। Mrs. Knowles claimed damages for the death of her husband. The court applied the multiplier multiplicand approach for future loss of earnings. Adjustments for inflation and discount rate. The discount rate set by the Lord Chancellor adjusts for the effect of inflation on lump sum awards. Case laws and facts. Wells versus Wells. The court discussed the role of the discount rate in ensuring fair compensation. হুম, আচ্ছা, কনসিডারেশন অফ মিটিগেশন পড়ো। Consideration of mitigation. Claimants have a duty to mitigate their losses by seeking appropriate medical treatment and attempting to return to work. Case law and facts. British Westinghouse Electric and Manufacturing Co. Ltd. versus Underground Electric Railways Company of London Ltd. Establish the principle of mitigation in damages calculation. Illustrative case. আর লাগবে না, আর লাগবে না পড়া স্যার, আর লাগবে না পড়া। আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেছে। এখন স্যার দেখো, একটা কথা বলি, যারা ধরো ক্লাস করতেছো প্রথমবার বা নেগলিজেন্সের চ্যাপ্টারটা পড়তেছো, এটা কিন্তু আমরা অনেক বড় করে পড়াই, আমি কিন্তু শর্ট করে পড়াইছি। এর মধ্যে যদি কিছু না বুঝো স্যার অবশ্যই অবশ্যই আমাকে বলবা, ওকে স্যার? আর এইটাও একটু আমাদের গ্রুপে দিয়ে দিয়েন, এটা অনেক সামারাইজ করে দেওয়া আছে, দ্যাট রিভিশন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আচ্ছা ঠিক আছে স্যার, এটা দিয়ে দেবো। এই জান্নাত স্যার, তুমি কি শুনতে পারছো সব স্যার? হ্যালো স্যার, ক্যাটরিনা স্যার, তুমি কি বুঝতে পারছো যা যা বলছি স্যার? ইয়েস স্যার। মানে মাথায় ঢুকছে এখন না এখনো ইয়েস কিছু? স্যার, ইয়েস স্যার। স্যার আমি এটা মায়েশা, পড়েছি তো। আচ্ছা মায়েশা স্যার। নট ক্লিয়ারলি স্যার, আমার ইন্টারনেট একটু ডিস্টার্ব দিচ্ছিল। না স্যার, মানে বুঝতে কি কষ্ট হচ্ছে স্যার? না না স্যার, এমনিতে ঠিক আছে, আমার প্রবলেম হচ্ছে না। স্যার জান্নাত, তোমার মাইক আবার অফ কেন? হ্যালো, আচ্ছা পরের চ্যাপ্টারে যাই, ঠিক আছে স্যার? স্যার নোটস গুলো কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লাস শেষ করে নোট সব দিয়ে দিব স্যার। ওকে স্যার। নোটস না দিলে পড়বা কিভাবে স্যার? শুনো, আমার নোটসই যে তোমার কাছে পছন্দ হবে তা না, তোমার কাছে যদি আরো বেটার নোটস মনে হয় আছে, ওটা দিয়েও তুমি পড়তে পারো, অ্যাজ লং অ্যাজ ইউ আর রাইটিং আ রাইট আনসার। আমার কিন্তু অ্যাকচুয়ালি যায় আসে না, বুঝতে পারছো স্যার? জি স্যার। হ্যাঁ, তা আমার নোটসই যে পড়ে সব হবে একদম ই না, আমি তোমার কাছে যেইটা দিয়ে তুমি কমফোর্টেবল ফিল করো সেটাই দিয়ে তুমি পড়ে লিখতে পারবা, ওকে স্যার? এরপর আসি রাইট টু প্রাইভেসি। রাইট টু প্রাইভেসি যে চ্যাপ্টারটা আছে, হ্যাঁ, রাইট টু প্রাইভেসি চ্যাপ্টারের মধ্যে দেখো ডাটা প্রোটেকশন 2018 এর দেখো সেকশন 1 থেকে 7 বলা আছে। হ্যাঁ, এখন এতগুলো সেকশন তো পরীক্ষার আগে তোমাদের মেনশন মুখস্থ করা সম্ভব না, তাই না স্যার?
Yes, sir. হ্যাঁ, তো এতগুলা সেকশন যখন মুখস্থ করা সম্ভব না, ডাটা প্রোটেকশন 2018 লেখে বলবো 1 থেকে 17 থেকে এই কথা বলা হয়েছে। স্যার কি আবার একটু বলবেন? 1 থেকে 7 মেনশন করলেই হবে? 1 থেকে 7 মেনশন করে বলবা যে বলছে যে ডাটা প্রোটেকশন এটার আন্ডারে বলছে যে এই যে এই ডাটা প্রোটেকশন কন্ট্রোলার যে আছে যে কেউ কারো এই দেওয়া যাবে না, ইনফরমেশন লিক করা যাবে না, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তার পাশাপাশি সেকশন 43 একটু মনে রাখবা, যারা কন্ট্রোলার আছে, কন্ট্রোলার কাদেরকে বলতেছি, কন্ট্রোলার আর দোজ হু আর ইন কন্ট্রোল অফ দ্য ডাটা মানে যারা তাদের কাছে ডাটা আছে, ঠিক আছে? তো ওই কন্ট্রোলারদের কাছে যদি ডাটা লিক হয়ে যায় তখন ওই কন্ট্রোলাররা বাই ওয়ে অফ সেকশন 43 দে আর লায়েবল। বুঝতে পেরেছো স্যার? এরপর আসি 170 তে, একবার সেকশন 170 তে অফেন্স বলা হয়েছে। অফেন্স কি? যদি রেকলেসলি কোথাও যদি রেকলেসলি বা নোয়িংলি যদি কোনো কিছু ডিসক্লোজ করে দাও। ডিসক্লোজ করে দাও কেমন স্যার? গুগলের কেসটা একটু পড়ো। Google Inc. versus Vidal Hall. হুম, Claimants argued that Google had tracked their online activities without consent. The Court of Appeal recognized misuse of private information as a tort, providing a basis for claims related হ্যাঁ to স্যার, Google's. বিগেস্ট এক্সাম্পল দিই। যেমন ধরো তুমি আজকে বললা নেহারি খাবা, তুমি দেখবা ফেসবুকে, sir. ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো, নেহারের অ্যাড দিয়ে ভরে যাবে। তার মানে কি? তার মানে ইয়োর ফোন ইজ অলওয়েজ লিসেনিং টু ইউ। এটা Yes, কিন্তু sir. এখন ইউকে তে কিন্তু এটা হবে না, এটা শুধু সাউথ এশিয়ান কান্ট্রিতে হবে, বিকজ সাউথ এশিয়ান কান্ট্রিতে আমাদের ওরকম ল স্ট্রংলি ভাবে বানানো হয় আর মানুষের অ্যাকচুয়ালি আসেও যায় না। বাট তুমি একটু চিন্তা করো, তুমি কারোর সাথে যদি কোনো প্রাইভেট কথা বলতেছো, কিছু বলতেছো, যেমন স্যার আমি তো ফ্যামিলি লয়ার, তাই না? তো আমার আমার মুখে অনেক সময় ডিভোর্স এটা আসে ওইটা আসে, হঠাৎ করে আমার ফেসবুকে ডিভোর্সের পোস্টে ভরে যায়, ঠিক আছে? বা সেদিন আমার ওয়াইফকে আমি বলতেছি, আরে অনেকদিন হয়েছে ই ই খাই না, এরকম শুটকি এরকম খাই না, শুটকির অ্যাডে আমার ফেসবুক ইনস্টাগ্রাম ভরে গেল। স্যার বুকসের ক্ষেত্রেও হয় এরকম। হ্যাঁ, তো এই যে জিনিসগুলা যে হচ্ছে, তার মানে কি তোমার ইনফরমেশন তারা তোমার কি অ্যাকচুয়ালি কনসেন্ট আছে স্যার এসব করার জন্য? No, sir. তোমার কিন্তু কনসেন্ট নাই। হ্যাঁ, যেই কারণে আমরা অনেক সময় বলি যে যেমন আইফোন ইজ টেকিং ইউর পিকচার এভরি 30 সেকেন্ডস। তোমরা কি এটা জানো? আইফোন কিন্তু কিপস টেকিং ইউর পিকচার এভরি 30 সেকেন্ড, যে কারণে আমরা আইফোন যত সিকিউর বলো যা কিছু বলো, আইফোন কেনার জন্য অনেকে রেকমেন্ড করে না বা অনেকে ডিসলাইক করে, বা আইফোনের এগেনস্টে এতগুলা মামলা কেন? দে আর ট্র্যাকিং ইউর ডিভাইস। যেমন স্ন্যাপচ্যাটের সবচেয়ে বিগেস্ট ফ্ল হলো তোমার লোকেশন যদি অফ না করো, তোমার লোকেশন যে কেউ খুঁজে বার করতে পারে তোমার নাম দিয়ে, উইদাউট ইউর কনসেন্ট। স্যার বেশি মিস করে ফেলেছি। হ্যাঁ, রেকর্ডিং বেশি। শুনে নিও স্যার, আচ্ছা, ঠিক আছে? তো এই যে জিনিসগুলা, তার মানে কি ডাটা প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে পড়তেছে, তাই না স্যার? দেখছো আবার দেখো 2021 সালে গুগলের সাথে মামলা হয়েছে, আইফোনের সাথে এরকম বহুত মামলা আছে। তো ইভেন আর্টিকেল 8 এর কথা, আর্টিকেল 8 তোমাকে বলছে না রাইট টু প্রাইভেট লাইফ, প্রাইভেসি, যেখানে তোমার একটা প্রাইভেট ফ্যামিলি, হোম এন্ড করেসপন্ডেন্স আছে। যেমন আমি তোমাকে কথা বলি, আমি তো যেমন বিবাহিত, তাই না? আমি তো বিবাহিত হওয়া সত্ত্বেও আই ওন্ট নেভার ওয়ান্ট দ্যাট মাই অ্যান্ড মাই ওয়াইফস কনভারসেশন বি পাবলিক, ইজন্ট ইট? Yes, sir. তাই না? বা তোমার বাবা মাও চাবে না তাদের কথা, তোমার বাবা মাও চাবে না, তাও তো হাজবেন্ড ওয়াইফ, এত সন্তান হয়েছে, বড় হয়ে গেছে, স্টিল তাদের কিছু প্রাইভেট কথাবার্তা আছে, তাই না? এই যে কথাবার্তা গুলো কিন্তু গুগল এরা সবকিছু রেকর্ড করে রাখে, এই জিনিসটা কিন্তু ভালো না। ওকে স্যার? আচ্ছা, এখানে আমাদের তাহলে ডাটা প্রোটেকশন অ্যাক্ট শেষ হয়ে গেল। এরপরে আসি ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টে ওই সেম জিনিস, অনেকগুলা সেকশন আছে। এতগুলা সেকশনের আমরা সেকশন 1 থেকে 40 এই কথাই বলে যে যে পাবলিক অথরিটি, পাবলিক যদি পাবলিক মেম্বার কোনো পাবলিক অথরিটি থেকে কোনো ইনফরমেশন চায়, ফ্রিডম অফ ইনফরমেশন, সেই ইনফরমেশন পাবলিক অথরিটি দিতে বাধ্য। কেন?
in order to promote transparency and accountability in the public sector. এইভাবে যদি লিখে দাও স্যার, একজন কেউ মার্ক করতে পারবে না, আমার গ্যারান্টি। বুঝতে পেরেছো? এই হলো আমি চালাকি ট্রিক্স, বুঝতে পেরেছো? স্যার জি স্যার। স্যার একটু আগে যেভাবে বলেছিলেন সেভাবেই করে আবার মেনশন করব। হ্যাঁ, যাতে তোমাদের প্রত্যেক সেকশন যদি, এখন তো স্যার এত সেকশন, দেখো আমি কি বললাম কি স্যার, আমরা উই স্টাডি স্মার্টলি, এত তো কষ্ট করে লাভ নাই। আমি যদি বলতে পারবে, আমি যদি এভাবে সেকশন 1 to 40 মেনশন করে এভাবে যদি কথা বলে দিই, ও এক্সামিনারে পাপ বলতে পারবে যে আমি ভুল কথা লিখছি? তুমি আমাকে বলো এটা কি ভুল কথা হয়েছে? তাইলে এটা কি চালাকি না? বুঝতে পেরেছো? তো এখানে রাইট টু প্রাইভেসি এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে গেল স্যার। আচ্ছা স্যার, আমরা খুবই ফাস্ট যাচ্ছি, যদি সমস্যা হয় বলবা কিন্তু স্যার, ওকে? কয়টা চ্যাপ্টার শেষ করেছেন? স্যার এই নিয়ে 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেল। ইস, আমার ইলেকট্রিসিটি ছিল না। স্যার তুমি রেকর্ডিং শুনে নিও, হ্যাঁ? আচ্ছা, এরপর আসি হিউম্যান রাইটস অ্যাক্ট এন্ড ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস অ্যাক্টের মধ্যে এখন ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস যে আছে, এটা ইউরোপের মধ্যে বানানো হয়েছিল 1953-তে। খুব শর্ট করে বলছি হিস্ট্রি। 1953-তে বানানো হয়েছিল বিকজ অফ দ্য এফেক্টস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বানানো হয়েছিল। ইউকে যে ছিল, ইউকে লয়াররাই এটা বানাইছে, সবকিছু করছে, কিন্তু ইউকের যে অভ্যাস, যে ইউকে এটা জয়েন করে নাই। and UK was found to be in breach of cases of 8,000 cases, out of which 80 cases Strasbourg গেছিল, ECTHR গেছে, and out of 80 cases UK lost 79 of them. So apparently UK was forced to join ECTHR, sorry ECHR. তো ECHR জয়েন করার পরে, হ্যাঁ, তারপরে আমরা আরেকটা জিনিস শিখছি যে অনেকগুলো আর্টিকেল আছে, যেমন রাইট টু লাইফ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এরকম বিভিন্ন আর্টিকেল আছে। কিছু আর্টিকেল হলো লিমিটেড, কিছু আর্টিকেল হলো অ্যাবসলিউট, কিছু আর্টিকেল হলো কোয়ালিফাইড আর্টিকেল নিয়ে বারবার প্রশ্নটা আসে, যেটা হলো 10 আর 11। 10 আর 11 কি? ফ্রিডম অফ, একটা হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন, 10 হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন, আর ফ্রিডম অফ এই হলো, এই দেখো 10 হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন, আর 11 হলো ফ্রিডম অফ অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন। বাকিগুলো নিয়ে এত প্রশ্ন কিছুই কিন্তু আসে না, সিলেবাসও বলা নেই, এই জন্য ওটা নিয়ে আমরা এত মাথা ঘামাবো না। এরপরে আসে সেকশন 2 আছে। সেকশন 2 বলতেছে যে ইন্টারপ্রিটেশন অফ কনভেনশন রাইট, যে কনভেনশন কম্প্যাটেবল ম্যানারে ইউকে ল কে পড়তে হবে, হ্যাঁ। 3 বলতেছে যে কনভেনশনকে বাদ দেওয়া যাবে না। 4 বলতেছে যদি কনভেনশনের সাথে সমস্যা হয় তাহলে ডিক্লারেশন ইনকম্প্যাটিবিলিটি দিব, উইচ মিনস যে আমরা ডিক্লেয়ার করবো এই লটা কনভেনশনের সাথে ম্যাচ করতেছে না। সেকশন 5 এ ক্রাউন মানে রাজা এটা এসে ঠিক করবে, ঠিক আছে। আর সেকশন 6 বলতে পাবলিক অথরিটি কনভেনশন কম্প্যাটিবল ম্যাটারে কাজ করতে হবে। ক্লিয়ার স্যার? পুরো চ্যাপ্টার কিন্তু শেষ করে দিলাম। কোনো কথা আছে স্যার? হ্যাঁ, কোয়ালিফাইড রাইটের মধ্যে কি আছে? কোয়ালিফাইড রাইটের মধ্যে দেখো কতগুলো পয়েন্ট দিছি আমি। পয়েন্ট কি দিছি? যে কেন কোয়ালিফাইড, কোন কোন ক্ষেত্রে আমি এই রাইট ব্যান করতে পারি। ইন কেস অফ ন্যাশনাল সিকিউরিটি, পাবলিক সেফটি, প্রিভেনশন অফ ডিসঅর্ডার অর ক্রাইম, প্রোটেকশন অফ হেলথ অর মোরালস, প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ফ্রিডম অফ আদার্স। সেম গোজ ফর আর্টিকেল 10। আর্টিকেল 10ও কিন্তু একই জায়গা দিয়ে যায়। ন্যাশনাল সিকিউরিটি, পাবলিক সেফটি, প্রিভেনশন অফ ডিসঅর্ডার ক্রাইম, protection of health and or morals, protection of the reputation of the rights of others, preventing the disclosure of information received in confidence, maintaining the authority and impartiality of the judiciary. Okay sir, এই চ্যাপ্টারও শেষ করে দিলাম। আর কোন কোশ্চেন আছে স্যার? আচ্ছা, এই নিয়ে 3টা চ্যাপ্টার শেষ হলো। এরপর আসি স্যার ডিফেমেশন ল। ডিফেমেশন ল অ্যাকচুয়ালি ফ্রিডম অফ স্পিচের আন্ডারে আসতেছে, হ্যাঁ। ফ্রিডম অফ স্পিচ আর্টিকেল 10 তো তোমাকে ফ্রিডম অফ স্পিচ দিছে, তাই না? দেওয়া সত্ত্বেও তার মানে এই না যে আমি তো সবাইকে ইনসাল্ট করে বেড়াতে পারবো, মিথ্যা কথা বলে বেড়াতে পারবো, তাই না? তো যে কোনো ডিফেমেশনের কোশ্চেন যদি আসে, প্রথম জিনিসটা আমার ডিটারমাইন করতে হবে হোয়াট ইজ লাইবেল অ্যান্ড হোয়াট ইজ স্ল্যান্ডার। স্ল্যান্ডার হলো মৌখিকভাবে যদি আমি মিথ্যা কথা বলে থাকি, কারণ আমি যে ডিফেম করে থাকি, এটা মৌখিক। ডিফেমেশন জিনিসটা কি? কারো ইজ্জত কমিয়ে নিয়ে আসা, কারো ইজ্জত কমিয়ে নিয়ে আসা। বুঝতে পারছো? তো যেমন তুমি এখন যদি ধরো আমি তোমাকে বলি, এই যে আমি একজন টিচার, তাই না? আমার মার্কেটে একটা নাম আছে, হ্যাঁ।
কেউ যদি ছড়ায় দেয় যে না ফারহান স্যার মেয়েদের সাথে ফ্লার্ট করে, আমার কি ডিফেম হয়ে গেলাম না? আমার কি ইজ্জতটা কমে আসলো না? এই কারণে কি আই ক্যান লুজ মাই স্টুডেন্টস না? বুঝতে পারছো? তো এটাকে আমরা ডিফেমেশন বলি, যা বাংলায় যাকে মানহানি বলি, মানহানি মামলা। হ্যাঁ, তো এভাবেই একটা মৌখিক ভাবে যদি যেটা হয় ওটাকে স্ল্যান্ডার বলি, আর লাইবেল হলো রিটেন ফরম্যাটে, রিটেন মানে পার্মানেন্ট ফরম্যাটে, নিউজ পেপার, টিভি চ্যানেল, বুঝতে পারছো, বা ফেসবুক, এগুলোকে আমরা লাইবেল বলি। আর স্ল্যান্ডার হলো মৌখিক ভাবে যদি করা হয়। ওকে, আচ্ছা। সেকশন 1 বলতেছে যে সিরিয়াস হার্ম প্রুফ করতে হবে, যে যার এগেনস্টে করছো তার একটা সিরিয়াস হার্ম হয়েছে, তার রেপুটেশন হার্ম, তার পাশাপাশি তার অনেক সময় ফাইন্যান্সিয়াল হার্ম। আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল হার্ম কোশ্চেনের মধ্যে দেখছি না যে এত বিলিয়ন পাউন্ডসের কন্ট্রাক্ট হারাইছে, এটা হারাইছে, ওটা হারাইছে, মুভি হারাইছে, তাই না? হ্যাঁ, ফলস অ্যালিগেশনের জন্য কেস দিব কি কুক ভার্সেস এমজিএন। তারপরে ট্রুথ ইজ অ্যাকচুয়ালি এ ডিফেন্স, যে অ্যাকচুয়ালি আমি সত্যি বলছি, এটা মিথ্যা ছিল না। ঠিক আছে? হ্যাঁ, এগুলো কি সেকশন 2 সেকশন 3, কিন্তু সেকশন 2 সেকশন 3 আর সেকশন 4 কিন্তু ডিফেন্স। তো সব জায়গায় ডিফেমেশনের প্রত্যেক কোশ্চেনের মধ্যে কিন্তু সবগুলো সেকশন মেনশন করতে পারে। 3 হলো অনেস্ট ওপিনিয়ন, আমি অনেস্টলি একটা ওপিনিয়ন, জেনুইনলি একটা ওপিনিয়ন দিছিলাম। হ্যাঁ, এই যে একটা আমরা একটু আগে পড়ছিলাম না, ওই যে একটা কেস ইন গুড ফেথ, একজনের ব্যাপারে বলছিল যে মহিলা করে এই অন্য ক্লিনিক চালায়, নিজের ক্লিনিক চালায়, তাই না? আচ্ছা, এরপর আসে পাবলিকেশন অন আ ম্যাটার অফ পাবলিক ইন্টারেস্ট। যেমন একটা বই আছে বাংলাদেশে, আমার ফাঁসি চাই। হ্যাঁ, এটা আওয়ামী লীগের আমলে বইটা বের করা হয়েছিল, এন্ড এই বইয়ের এগেইনস্টে ডিফেমেশন মামলা করা হয়েছিল। আজকে কিন্তু এই বই কিন্তু ডিফেমেশন মামলা সরে গেছে, বিকজ দিস বুক ওয়াজ পাবলিশ ইন দ্য ম্যাটার অফ পাবলিক ইন্টারেস্ট। বলা হয়েছিল যে সরকারের যে করাপশন আছে, করাপশনকে আমি উন্মোচন করার জন্য বইটা ছাড়া হয়েছিল। তো এভাবেই আমরা বলতে পারি পাবলিকেশন আর পাবলিক ইন্টারেস্টে যদি কোনো পাবলিকেশন হয়, সেটাকে আমরা একটা ডিফেন্স হিসাবে ইউজ করতে পারি। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে সেকশন 15 ইন্টারপ্রিটেশন, এটা একটা লাগে না। এরপরে লাইবেল স্ল্যান্ডার তো তোমাদেরকে বলে দিচ্ছি, ডিফেন্সও তোমাদেরকে বলে দিচ্ছি। এই চ্যাপ্টারও শেষ। স্যার 4টা চ্যাপ্টার শেষ করে ফেলেন, মার্শাল্লাহ। দাঁড়াও স্যার, আচ্ছা স্যার। এরপর আসি অকুপায়ার্স লায়াবিলিটি। অকুপায়ার্স লায়াবিলিটি স্যার আগেই বলছি দুই ধরনের আছে। অকুপায়ার্স লায়াবিলিটি হলো একটা 1957, একটা 1984। 1957 হলো যেখানে লিগ্যাল বা লফুল ভিজিটার্স আসছে, যার মানে তোমার পারমিশন নিয়ে আসছে। তো সেকশন 1 সাবসেকশন 1 এখানে ডিউটি অফ কেয়ার বলে, সেকশন 2 সাবসেকশন 1 কমন ডিউটি অফ কেয়ার বলে, সেকশন 2 সাবসেকশন 2 বলে যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার কেমন থাকবে, সেকশন 2 সাবসেকশন 3 বলে স্পেশাল কনসিডারেশন। দেখো সেকশন 2 সাবসেকশন 3A হলো ফর চিলড্রেনদের জন্য স্পেশাল কনসিডারেশন। মানে কি? মানে নর্মাল অ্যাডাল্টের জন্য যে কনসিডারেশন থাকবে বা যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার থাকবে, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেড়ে যাবে, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেড়ে যাবে। আর স্পেশালিস্টের ক্ষেত্রে কি বলি, যেমন স্পেশালিস্ট বলতে আমি যদি আজকে বাসায় আমি ইলেকট্রিশিয়ান ডাক দিই, ইলেকট্রিশিয়ানের প্রতি এখন ও যদি ইলেকট্রিক শক খায়, এটা কি আমার দোষ? একজন ইলেকট্রিশিয়ান তো আমার চেয়ে ভালো জানে, তো ওর প্রতি কিন্তু স্ট্যান্ডার্ড অফ কেয়ার আমার লোয়ার থাকবে, হাই আমি আশা করব না ইন কেস অফ স্পেশালিস্ট। চিলড্রেনদের ক্ষেত্রে হাই হবে, 3A এর ক্ষেত্রে হাই হবে, 3B এর ক্ষেত্রে লো হবে। মনে থাকবে স্যার? Yes, sir. এরপর সেকশন 2 সেকশন 4 হলো ওয়ার্নিং। যেমন ধরো তোমার একটা পুরান বাসা, 200 বছরের পুরান বাসা, তোমার বারান্দার অবস্থা খুবই খারাপ, এখন তুমি ওখানে ওয়ার্নিং লাগায় রাখছো ডু নট এন্টার। এটা কিন্তু একটা ডিফেন্স। আমি ওই ওয়ার্নিং দেখেও ওইখানে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পাইছি, তোমাকে কি ধরা যাবে? তুমি তখন বলবা না এখানে তো ওয়ার্নিং ছিল? যেমন এই টর্টলোর কারণে পৃথিবীর বিভিন্ন দেশে হসপিটাল বা বিভিন্ন জায়গায় দেখবা ওই মুছতে গেলে ওয়েট ফ্লোর সাইন লাগায় দেয়, কেন? পড়ে গেলে কিন্তু মামলা করা যাবে। ক্লিয়ার? Yes, sir. Yes. এরপর আসি ভলেন্টি নন ফিট ইনজুরিয়া। ভলেন্টি নন ফিট ইনজুরিয়া কাকে বলতেছি? ভলেন্টি নন ফিট ইনজুরিয়া একটু আগে কিন্তু বলছি যে ইচ্ছা করে উইলিংলি কি অ্যাকসেপ্ট করে, রিস্ক অ্যাকসেপ্ট করে, যে তাকে মানা করে সেই জায়গায় যাইতে, কিন্তু স্টিল সে গেছে, গিয়ে ক্ষতি হয়ে গেছে। ক্লিয়ার? Yes. আচ্ছা, এরপর আসে অকুপায়ার্স লায়াবিলিটি অ্যাক্ট 1984। 1984 এর কথা কি আছে? 1984 হলো যারা ট্রেসপাসারদের নিয়ে তাদের প্রতিও ডিউটি অফ কেয়ার আছে। কন্ডিশনস ফর ডিউটি অফ কেয়ার কি আছে? প্রথম সেকশন 1(3) কি বলতেছে? স্যার এই তিনটা জিনিসই কিন্তু আনফরচুনেটলি তোমাদের মুখস্থ করা লাগবে।
occupier is aware of the danger or has reasonable grounds to believe it exists, the occupier knows or has reasonable grounds to believe that the trespasser is in the vicinity of the danger, the risk is one against which all circumstances the occupier may reasonably be expected to offer some protection. বুঝতে পেরেছো? Yes, sir. সন্ধ্যার একটু দম নিয়ে নি। আচ্ছা, এরপর আসে সেকশন 1 সাবসেকশন 4 স্ট্যান্ডার্ড অফ কেয়ার বলতেছে স্ট্যান্ডার্ড অফ কেয়ার কেমন থাকবে। সেকশন 1 সাবসেকশন 5 বলতেছে রিজনেবল ওয়ার্নিং তাকে দিতে হবে। এখানে একটা সেকশনের মিসিং আছে, সেটা হলো সেকশন 1 সাবসেকশন 8। সবাই লিখে নাও। সেকশন 1 সাবসেকশন 8 হলো যে ড্যামেজেস পাইতে পারে। সেকশন 1 সাবসেকশন 8 কি বলতেছে? Damages for হ্যাঁ, সবাই একটু লিখে নাও। স্যার জান্নাত, তোমার থেকে কিন্তু এখন আওয়াজ পাচ্ছি না। হ্যালো, ও রেকর্ডিং এর আশায় অন করে খাইতে গেছি কি? স্যার এই দুইটা এক বুঝতে পারছো? Yes, sir. জি এখানে এখানে দুইটা চ্যাপ্টার শেষ করলাম। স্যার মাইশা আর ক্যাটরিনা কি বুঝতে পারতেছো স্যার? Yes, sir. স্যার না বুঝতে পারলে স্যার বইলো কিন্তু স্যার। Okay, sir. আচ্ছা স্যার, এরপরে কি চ্যাপ্টার আছে দেখি। ও এবার আসে ডিফেন্সেস, না সরি, এবার হলো ডিফেন্সেস এন্ড অকুপায়ার্স লায়াবিলিটি। এটাকে আবার একটু বড় করে দিছি যে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, এটা সুন্দর করে বুঝাইছি। ভলান্টারি নট ফিল ইনজুরিয়া, এটা তোমাদের নোটস দিলে তোমরা ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে স্যার? Okay, sir. ঠিক আছে। আচ্ছা স্যার, 3টা চ্যাপ্টার শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে আসি ট্রেসপাস। ট্রেসপাস টু ল্যান্ড কাকে বলতেছি? ট্রেসপাস টু ল্যান্ড তখন বলেছি যে ট্রেসপাস কাকে বলে। আনলফুল এন্ট্রিকে ট্রেসপাস বলতেছে। এটা ইন্টেনশনাল ডিরেক্ট ইন্টারফিয়ারেন্স হতে পারে। কন্টিনিউইং ট্রেসপাস হলো যেখানে ধরো তোমাকে বলছে তোমার অবজেক্ট সরাইতে। ফর এক্সাম্পল ধরো তোমার আর আমার জমি পাশাপাশি, তোমাকে অনেক ধরে তোমার জমিতে দেখি না দেখে আমি আমার একটা শেড এক্সটেনশন তোমার জমিতে করছি। এখন তুমি এসে বললা এটা সরান, আমি সরাইলাম না, আমি ওটা ওই জায়গায় রেখে দিলাম, ওটাকে কন্টিনিউইং ট্রেসপাস বলে। কি বলে? কন্টিনিউইং ট্রেসপাস বলে। রেমেডিস ফর ট্রেসপাস কি আছে? শুনতে পাইনি স্যার, একটু কাইন্ডলি আরেকবার বলবেন? কন্টিনিউইং ট্রেসপাস হলো সেই জায়গায় যেখানে ধরো তোমার জমিতে কিছু রেখে দিছি, তুমি এসে সরাইতে বললে আমি সরাইলাম না, ওইটা ওই জায়গায় রয়ে গেল, তো এটাকে কন্টিনিউইং ট্রেসপাস বলে। ওকে স্যার? এটার জন্য রেমেডিস কি আছে? ড্যামেজ আছে, ইনজাংশন আছে, আর ইজেক্টমেন্ট আছে। ইজেক্টমেন্ট মানে গার্জনে বের করে দেওয়া। ক্লিয়ার স্যার?